ওকে, সো আজকে দেখো একটা টপিক, ছোট্ট একটা টপিক তোমাদের একটু সাথে শেয়ার করছি। এরিথমেটিক কোপ্রসেসর। ওকে, এরিথমেটিক কোপ্রসেসর। শুনতে পাচ্ছ আমাকে? আজকে প্রীতম আসলে লাগবে ভাইয়া। জি স্যার, শোনা এরিথমেটিক কোপ্রসেসর নাম থেকে আসলে কিছুটা মনে গেস করতে পারছো তোমরা ব্যাপারটা কি? আজকে লাগবে না। কারোর দিক থেকে সাউন্ড আসতেছে? মোর্শেদ আমি মিউট করে রাখছি। ওকে, তো এরিথমেটিক কোপ্রসেসর এখানে তোমার নাম থেকে কিছুটা গেস করা যাচ্ছে। এরিথমেটিক দেন কোপ্রসেসর। এরিথমেটিক তো আমরা সবাই বুঝি, তাই না? বিভিন্ন ধরনের এরিথমেটিক যে অপারেশন গুলি, কিন্তু এখানে এরিথমেটিক অপারেশন বলতে তোমার প্লাস মাইনাস বা ইনটু ডিভিশন, জাস্ট এরকম সিম্পল অপারেশন বোঝানো হয় না। এখানে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক যে কিছু প্রোগ্রাম, তারপর লগারিদমিক, মানে শুধুমাত্র একটু কমপ্লেক্স এরিথমেটিক যে প্রবলেমগুলি, বোঝা যাচ্ছে? কমপ্লেক্স যে এরিথমেটিক প্রবলেমগুলি, এইগুলার জন্য তোমার মানে এই কাজগুলি করে হচ্ছে এই এরিথমেটিক কোপ্রসেসর। আর কোপ্রসেসর কেন বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে মেইন প্রসেসর সহযোগী হিসেবে এটা কাজ করে। দ্যাটস ওয়াই দিস কোপ্রসেসর, এরিথমেটিক কোপ্রসেসর। ঠিক আছে, যেহেতু আমরা মাইক্রো প্রসেসর পড়ছি, তো এইটাও অবশ্যই একটু নলেজ থাকা দরকার, এরিথমেটিক কোপ্রসেসর। এবং তোমাদের সুবিধা হবে এটা মনে রাখতে, কারণ এই যে এরিথমেটিক কোপ্রসেসর, এটা আমরা মাইক্রো প্রসেসর যেটা পড়েছি 8085 8086, তাই না? এই এরিথমেটিক কোপ্রসেসর হচ্ছে 8087। সো মনে রাখাটা তোমাদের জন্য বেশ সহজ হবে। সো দিস ইজ এরিথমেটিক কোপ্রসেসর। দেখো কোপ্রসেসরটা কি, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? কোপ্রসেসর হচ্ছে a coprocessor is specially designed circuit on microprocessor chip which can perform the same task very quickly microprocessor perform. The main advantage of coprocessor is to reduce the workload of the main processor, and coprocessors share the same memory system, IO bus, control, clock generator, etc. Coprocessor handles specialized tasks like mathematical calculation, graphical display on screen, etc. ঠিক আছে, তাহলে এইখানে লেখাগুলির মধ্যে তোমরা পুরোটা ধারণা করতে পারছো যে কোপ্রসেসর হচ্ছে একটা স্পেশাল ডিজাইন সার্কিট, যেটা কিনা মাইক্রোপ্রসেসরের সাথে থাকছে, এবং এইটা মাইক্রোপ্রসেসরের কাজটাকে সহজ করে দিচ্ছে কিভাবে, যে মাইক্রোপ্রসেসর ওয়ার্কলোডটা কিছু কমিয়ে দিচ্ছে, যেহেতু মাইক্রোপ্রসেসরের সহযোগী হিসেবে এই কোপ্রসেসরটা কাজ করে। তবে এটাও তোমার মনে রাখতে হবে, মাইক্রোপ্রসেসর যে মেমোরি, আইও বাস, ক্লক জেনারেটর, এই সিস্টেম প্রত্যেকটাই কোপ্রসেসরটা তোমার ইউজ করবে। আর কোপ্রসেসর একটু আগেই বললাম যে কিছু স্পেশালাইজ টাস্কে সে ডিল করে, কিছু ট্রিগোনোমেট্রিক্যাল ক্যালকুলেশন, লগারিদমিক টু দি পাওয়ার লাইক দিস, একটু টাফ যে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলি, সেগুলা এই কোপ্রসেসর তোমার ডিল করে। তবে একটা জিনিস এখানে মনে রাখা দরকার, যেহেতু এটা 8086 এর সাথে কোপ্রসেসর কাজ করে, সো মনে করো তুমি প্রোগ্রামার, তাই না? তুমি একটা ইনস্ট্রাকশন লিখলে, তাহলে তোমার এই ইনস্ট্রাকশনটা কোপ্রসেসর কিভাবে তোমার আইডেন্টিফাই করবে যে এটা কোপ্রসেসরের কাজ আর এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাজ। প্রথম কথা হচ্ছে কোপ্রসেসর কিন্তু তোমার যে ফিজিক্যাল অ্যাড্রেসকে ডিটারমাইন করতে পারে না। সো ফিজিক্যাল অ্যাড্রেস ডিটারমাইন করার জন্য তা কিন্তু অবশ্যই 8086 এর হেল্প নিতে হবে। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিটারমাইন করে ওই লোকেশনটা পেয়ে গেলে দেন তোমার যে ইনস্ট্রাকশনে একটা প্রিফিক্স থাকে এসকে, ঠিক আছে? এসকেপ যে মানে ইনস্ট্রাকশনটাকে তোমার আইডেন্টিফাই করার জন্য একটা প্রিফিক্স থাকবে, ওই প্রিফিক্স দিয়ে বুঝবে এটা হচ্ছে মেইন প্রসেসরের কাজ, এটা হচ্ছে কোপ্রসেসরের কাজ। একটু ব্যাপারটা কমপ্লেক্স, এই জন্য আমরা এর ডিটেলসে এত বেশি যাব না, শুধুমাত্র তোমার আইডিয়াটা আমি বলবো তোমরা একটু নিয়ে রাখো সবাই। আইডিয়াটা নিয়ে রাখো যে ইন ফিউচার যদি আরো ফিউচারে এটার উপর আর ডিটেলসে কখনো যেত, তখন যেন অ্যাটলিস্ট এই আইডিয়াটা তোমাদের থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে মেইন প্রোগ্রাম যখন লেখা হয় তখন ওইটা কিন্তু সেম প্রোগ্রাম কোড থাকে, তাই না? কিন্তু যখন এটাকে ডিকোড করা হচ্ছে, ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কোপ্রসেসরটা আইডেন্টিফাই করা যায় না। সো ফিজিক্যাল অ্যাড্রেস ডিটারমাইন করার জন্য সেটা 8086 এর হেল্প নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিটারমাইন করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা একটা প্রিফিক্স থাকে, যেটা দ্বারা কোনটা মেইন প্রসেসর কাজ, কোনটা কোপ্রসেসর কাজ, সেটা আইডেন্টিফাই করা যায়। যেটা মেইন প্রসেসর কাজ সেটা হচ্ছে কোপ্রসেসরের জন্য এনওপি,
ইনস্ট্রাকশন মানে নো অপারেশন ফর দিস ইনস্ট্রাকশন। আবার যেটা কো প্রসেসরের কাজ সেটা হচ্ছে মেইন প্রসেসর 8086 এর জন্য এনওপি ইনস্ট্রাকশন, সেটা মানে মেইন প্রসেসর কাজ করবে না, সেটা হচ্ছে কো প্রসেসর কাজ করবে। সেটা একটা প্রিফিক্স থেকে আইডেন্টিফাই করা যায়। স্পেশাল টাইপস কিছু টাস্ক সেগুলো কো প্রসেসর করে, কিন্তু সেটা তোমার একই মেমোরি সিস্টেম, বাস, ক্লক জেনারেটর এগুলো তোমার ইউজ করছে। সেম কথাগুলি এটা লেখা আছে, ইট ইজ অ্যান অল্টারনেটিভ টু ইউজ অক্সিলারি প্রসেসরস কল্ড কোপ্রসেসর। এটা হচ্ছে তোমার খুব ফাস্টার হয় তোমার কাজটাকে, আর বিশেষ করে স্পেশাল কিছু ফাংশন ডিল করার জন্য এটা হচ্ছে। কারণ কি যে কমপ্লিকেটেড অ্যারিথমেটিক যে অপারেশন গুলি যে দেখো বলা আছে এক্সপোনেনশিয়াল, টু দি পাওয়ার, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলো খুব কস্টলি যদি আমরা নর্মাল হার্ডওয়্যার দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। আবার যদি সফটওয়্যারেও তোমার ওইভাবে বারবার ওইটাতে সফটওয়্যার দ্বারাও যদি এটা করতে চাই, এটা কিন্তু তোমার মানে কোডিংটা খুব ঝামেলাপূর্ণ হবে এবং তোমার কি বলে ওভারঅল টাস্কটাকে অনেক স্লো করে দেয়। সো এই প্রত্যেকটা কথা মাথায় রেখে তোমার এই কোপ্রসেসরের ইনভেনশন, এবং এই কোপ্রসেসরটা তোমার মেইন প্রসেসরের সহযোগী হিসেবে কাজ করে এবং কাজটাকে অনেক সহজ করে দেয়, এবং তোমার কস্টের দিক থেকেও এটা সেরকম কোনো এফেক্ট করে না। ওকে, সো 8086 8088 এর মানে কো প্রসেসর হিসেবে প্রথমে ইন্টেল এটা তৈরি করে, যে কি বলে 8087 কো প্রসেসর। এটার যে স্পিড আপ দ্য কম্পিটিশন ইনভলভিং ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন ইভেন। ওকে, আর এটা একটা জিনিস মনে রাখবো, বিশেষ করে তোমার আমি টপিকটা আজকে দেখার উদ্দেশ্য হচ্ছে যে ভাইভাতে যদি এগুলা বেসিক কিছু জিনিস কো প্রসেসর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, তাহলে যেন একটু তোমরা বলতে পারো। ঠিক আছে, এই জন্য আজকে স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করা। কোপ্রসেসর আর কিছু নাম আছে, এটাকে নিউমেরিক ডাটা প্রসেসর বা এনডিপি বলা হয়, নিউমেরিক প্রসেসর এক্সটেনশন এনপিএক্স বলা হয়, এবং ফ্লোটিং পয়েন্ট ইউনিটও এটাকে বলা হয়। সো 8087 যে কোপ্রসেসর সেটা আরো তিনটা নাম আমরা দেখলাম, নিউমেরিক ডাটা প্রসেসর, নিউমেরিক প্রসেসর এক্সটেনশন, আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ইউনিট। ওকে, কোপ্রসেসর তোমার তিনটা ফিল্ডে তোমার ডিস্ট্রিবিউট করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে অপকোড এফ0 দ্যাট ডিস্টিংগুইশ কোপ্রসেসর ইনস্ট্রাকশন ফ্রম আদার সিপিইউ ইনস্ট্রাকশন। ওই যে আমি শুরুতে বলছিলাম একটা ইয়ে থাকবে, এসকেপ একটা ইয়ে থাকবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি কোনটা হচ্ছে মেইন প্রসেসর কাজ, কোনটা হচ্ছে কোপ্রসেসর। The address field F1 on particular coprocessor to be used in several coprocessors are if several coprocessors are allowed. A type F2 of particular operation to be executed by the coprocessor. ঠিক আছে, F0 হচ্ছে তোমার যে ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে যে অপকোড, সেটাকে কোপ্রসেসর আর হচ্ছে মেইন প্রসেসরকে ডিস্টিংগুইশ করে, দুটা আলাদা বোঝা যায় যে কোনটা কোপ্রসেসর কোনটা হচ্ছে মেইন প্রসেসর। Address F1 of the particular coprocessor to be used if several coprocessors, যদি এখানে কোপ্রসেসর একাধিক হয়ে থাকে, ইন দ্যাট কেস মানে কোনটা কোন কোপ্রসেসরের অ্যাড্রেস সেটা তোমাকে ফাইন্ড আউট করা যায়। F2 এটা হচ্ছে পার্টিকুলার অপারেশন টু বি এক্সিকিউটেড বাই দ্য কোপ্রসেসর, যে স্পেশাল, আমি আগেই বলছি কিছু কিছু স্পেশাল অপারেশন শুধুমাত্র কোপ্রসেসর করা হয়, সেটা আইডেন্টিফাই করার জন্য সেকেন্ড ফিল্ডটা ইউজ করা হচ্ছে। ওকে, সো দেখো এখানে প্রথম লাইনে তোমার বলা আছে যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সিম্পল কাজগুলি কিন্তু কোপ্রসেসরের কাজ না। সিম্পল কাজগুলো কোপ্রসেসর কাজ না, যে সাইন্টিফিক যে অপারেশন গুলো হচ্ছে সেগুলো আসলে মেইনলি কোপ্রসেসরের কাজ। যেটা হচ্ছে আমরা সবাই আমরা জানি যে রেগুলার ক্যালকুলেটর আমরা অনেকদিন আগে ইউজ করতে পারি, কিন্তু আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর চলে আসছে, তাই না? সো সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা জানি অনেক ধরনের এক্সট্রা কাজ করা যায়, ম্যাথমেটিক্যাল অনেক অপারেশন, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ট্রিগোনোমেট্রিক্যাল বিভিন্ন ফাংশন আমরা করতে পারি এই কোপ্রসেসরের সাহায্যে। ঠিক আছে, আর এটা যেহেতু তুমি this would allow the CPUs to focus all its resources on the other function it has to perform. তোমার এটা অন্যান্য যে প্রসেসরের যে তোমার রিসোর্সেস গুলো সেগুলো সে ইউজ করছে, কিন্তু ইনস্ট্রাকশন থেকে সে আইডেন্টিফাই করতে পারছে এবং ডিফারেন্সিয়েট করছে কোনটা মেইন প্রসেসর কাজ আর কোনটা হচ্ছে কোপ্রসেসরের কাজ। তো কোপ্রসেসর যখন এই ধরনের কোন একটা কাজে ইনভলভ থাকে, সো সিপিইউ তো সেই টাইমটা ফ্রি থাকে, সো এর জন্য নিজস্ব কোনো মানে মেইন প্রসেসর অন্য কোনো কাজ থাকলে সেটা সেভাবে প্রসিড করতে পারে। এভাবে কাজটা যখন ফাস্টার হয়, তোমার এটা ওয়ার্কলোডটাও কমে এবং ওভারঅল কস্টিংও খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। ওকে,
এখানে অনেক ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনে আমি আপাতত বলতে যাচ্ছি না, শুধু এতটুকু দেখো যে যেমন এড যদি এটা নর্মাল 8086 এর ইনস্ট্রাকশন হয়, তো জাস্ট এখানে একটা এফ মানে একটা আলাদা যদি একটা ইয়ে আমরা মেনশন করি যে একটা এক্সটেনশন হিসেবে, সেটা আমরা বুঝবো যে কোপ্রসেসর। এখন লাস্টে দেখো তোমার এটাও মেনশন করা আছে, ইফ ইনস্ট্রাকশন ইজ এন এসকেপ, কোপ্রসেসিং ইনস্ট্রাকশন একটা এসকেপ যদি একটা থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কোপ্রসেসর, আর যদি রেগুলার হিসেবে থাকে তাহলে হচ্ছে সেটা মাইক্রোপ্রসেসরের কাজ। তো যেগুলোতে এই এসকেপ এটা থাকবে সেটা হচ্ছে কোপ্রসেসর, এবং সেটার জন্য হচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য সেটা হবে এনওপি ইনস্ট্রাকশন। কারণ ইনস্ট্রাকশন সবই তোমার কমন একটা প্রোগ্রামে তোমার লেখা হচ্ছে। সো কিছু কিছু হচ্ছে কোপ্রসেসরের জন্য এনওপি ইনস্ট্রাকশন, আর কিছু হবে তোমার মাইক্রোপ্রসেসরের জন্য এনওপি ইনস্ট্রাকশন। একই কথা এখানে বলা আছে, রিপিট করার দরকার নেই যে কমপ্লেক্স অ্যারিথমেটিক, ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেম এগুলো সলভ করা হয়। কেন আমরা ম্যাথ কোপ্রসেসর ইউজ করি, ঠিক আছে, প্রত্যেকটাই ঠিক আছে। এই ছোট্ট জাস্ট কিছু জিনিস তোমরা এখানে শেয়ার করা হয়েছে। তো মেইনলি এখান থেকে আমরা যেটা মনে রাখবো যে ম্যাথ কোপ্রসেসরটা কি, 8087, এটা কোন পারপাসে ইউজ করা হয়, এটা কিভাবে আইডেন্টিফাই করা যায় নর্মাল রেগুলার প্রসেসর থেকে, এবং এটা ব্যবহার করার সুবিধাটা কি, ঠিক আছে। এই কিছু কিছু জিনিস আমরা এখান থেকে দেখে নিলাম। এটা গেল একটা। আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এটা আমি পরবর্তীতে তোমাদেরকে আমি দিয়ে রাখবো গুগল ক্লাসরুমে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা এটা পুরোটাই তোমার, আরো অনেক কিছু আছে, এত ডিটেলসে আমি আর যেতে যাচ্ছি না। শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের তোমরা এখানে কিছু যে মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার কিভাবে কম্পাইল করে, যে অ্যাসেম্বলার, তোমরা তো অ্যাসেম্বলার ইউজ করছো না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লেখার পর, আনিস? জি স্যার। জি স্যার। ঠিক আছে। সো এইগুলা তোমরা আরেকটাতে আমি দেখাতে পারবো, কিছু তোমার এক্সাম্পলও দেয়া আছে, দুইটা নাম্বারের যোগফল গুণ। কি কি ধরনের প্রোগ্রাম করেছো তোমরা বলো তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে? একটু এক্সাম্পল দাও তো, র্যান্ডম কিছু এক্সাম্পল। স্যার আমরা ফ্যাক্টোরিয়াল করছিলাম, তারপর ফ্যালিন্টন করছিলাম, তারপর অ্যারে করছিলাম। হ্যাঁ, মানে এডিশন, সাবট্রাকশন, অ্যারে, ফ্যাক্টোরিয়াল এগুলো তো করেছো, মানে একটু মানে কমপ্লেক্সের মধ্যে কি কি করেছো? স্যার সিগমেন্টের গুলা, সরি, সিগমেন্ট, 7 সিগমেন্ট। সেগমেন্ট। প্রসিডিউর করছি স্যার। কোনটা? প্রসিডিউর। না, আমি বলছি প্রোগ্রামটা কি ছিল, কি ও তৈরি করেছো, বা এটা যদি একটু বলতো। স্যার, আমরা গ্রেড বের করা শিখছি। গ্রেড? জি স্যার। আচ্ছা। আর তোমাদের ফাইনালটা যে হবে, মানে ওইটা কিছু কোড মানে প্রবলেম দিবে, সেগুলো তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রান হ্যাঁ করে স্যার, দেখাতে হবে, হ্যাঁ। জি। তাই তো? আচ্ছা। এখানে এই শেষে দিকে দেখবা কিছু ইনস্ট্রাকশনের কথা বলা আছে, আমি এটা দেখলে তোমাদের সাথে এই ফাইলটা একটু শেয়ার করে রাখবো। জাস্ট একেবারে বেসিক, আমি শুধুমাত্র তোমার এই সিলেবাসে যাতে এটা মানে টাচ করা হয়েছে, আমি যদিও জানি টোটালটাই তোমাদের ল্যাবে করানো হচ্ছে, তো অত ডিটেলস আমি আর যাবো না। এটা যেহেতু আমার মানে থিওরি সিলেবাস একটা ছিল, এই যে কো প্রসেসর আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা দিলে আমার প্রত্যেকটা টপিক টাচ হয়ে গেছে। তো এই জন্য জাস্ট এই অংশটুকু আমি তোমাদের শেয়ার করলাম। তো এটাতে কেউ মানে স্ট্রেস নেওয়ার কিছু না, একেবারেই যদি এটা ভাইভাতেও যদি ফেস করো, শুধুমাত্র এর বেসিকটা আমি তোমাদের জিজ্ঞেস করবো। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা ওই যে 8086 বা 8051 এর যে ডিটেলস, ওগুলো আমরা খুব ভালো করে দেখবো, জানবো, সেটা অ্যাসাইনমেন্টের জন্য এবং ভাইবার জন্য। আর এটা শুধুমাত্র তোমাদের যাতে থিওরি সিলেবাস আছে, সো আমি পুরোটা দেখালাম। এখানে শুধু একটা জিনিস, এই কারণে গেলে আমার কিছুই বলার দরকার নেই, প্রত্যেকটাই আমি খুব ভালো করে জানি, তোমরা মানে আমি বলবো অনেক অনেক ভালো জানো বাই দিস টাইম। একটা শুধু আমাকে বলো, সেগমেন্ট রেজিস্টারে ডেটা ট্রান্সফারটা হয় কিভাবে, যদি এই কোশ্চেন করি, হোয়াট উইল বি ইওর অ্যান্সার? আইডিয়া আছে? সেগমেন্ট রেজিস্টারের কথা মনে আছে তো? জি স্যার। হ্যাঁ, তো ওইটার ডেটা, ওইটার ব্যাপারটা একটু আলাদা না, স্পেশাল। রেজিস্টারে যে আমরা ডেটা ট্রান্সফার করি, ওই ব্যাপারটা কি সেগমেন্ট রেজিস্টারের ক্ষেত্রে? হুম, কি মামুন, আনিস?
সেগমেন্টেড রেজিস্টারের ব্যাপারটা কি বলো? সেগমেন্ট রেজিস্টার সরাসরি রাখা যাবে না। এই সহজ একটা জিনিস মনে নাই? এই লাইনটা দেখতে পাচ্ছ, এই যে যেখানে ইলিগেল লেখা আছে, ফার্স্ট ইলিগেলটা মুভ টু এ 3FH, ঠিক আছে? এটা কেন? কারণ ডিরেক্টলি এখানে রাখা যাচ্ছে না। এই দেখো এই কথাগুলো এখানে লেখা আছে, ডেটা ক্যান বি মুভড অ্যালং অল রেজিস্টার এক্সেপ্ট ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার আমরা জানি সরাসরি ডাটা ইয়ে করতে পারি না, কারণ রেজাল্টের উপর বেস করে ডাটা রাখা হয়। বাট ডেটা ক্যান বি মুভ ডিরেক্টলি ইনটু নন সেগমেন্ট রেজিস্টার্স অনলি। নন সেগমেন্ট যে রেজিস্টারগুলো সেগুলোতে রাখা হয়। ইউ ক্যান নট মুভ ডেটা সেগমেন্ট রেজিস্টার্স ডিরেক্টলি। কি মনে থাকবে? সো এই যে সেগমেন্ট রেজিস্টার, এখানে সরাসরি তুমি ডাটা রাখতে পারবা না, অন্য একটা ওয়ে ভায়া তুমি দেন সেখানে ডাটাটা রাখা যাবে। যে অন্য একটা জায়গায় আসছে, দেন সেখান থেকে তোমার সেগমেন্ট রেজিস্টার ওভাবে বা দুটো সেগমেন্ট রেজিস্টারের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে, কিন্তু সরাসরি তুমি সেগমেন্ট রেজিস্টার ডাটা রাখা যাবে না। এরকম কিছু কিছু জাস্ট স্পেশাল জিনিস কখনো তোমার আসলে সেই জিনিসটার জন্য তুমি একটু বলতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? তো এই 2-3টা পেজ এইদিকে, আর ওখানে যে কো প্রসেসরের যে ব্যাপারটা, ওই অংশটুকু তোমরা একটু দেখে নাও। এটা জাস্ট আমার থিওরির এর জন্য, মানে তাও কি এটা হচ্ছে তোমার ভাইবার পোর্শনের জন্য। ওকে, সো এই মোটামুটি ছিল আমার এই মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের সিলেবাস। আসলে জানি না কতটুকু কি পড়ানো গেছে, মানে ডিটেলসে পড়াতে গেলে আসলে হয়তো বা আরো অনেকই পড়ানো যেত। এনিওয়ে, আমরা তো সবসময় 24 বা এই ধরনের ক্লাসে টার্গেট রাখি। আর তাছাড়া তোমাদের মানে অনলাইন আসার পর তো আমাদের দেখা গেছে ভাইবা, তাও তো এবার ভাইবাটা আমি অনেকটা তোমার গুগল ফর্মে নিয়ে এসে হয়তো ওই টাইমটা কিছুটা সেভ করার চেষ্টা করেছি। তোমাদের অন্য সাবজেক্টের খবর কি বলো তো? অন্য সাবজেক্টে কি ভাইবাটা টোটালটা ভাইবাই হয়েছে, যে থার্ড সিটিটা? না স্যার, গুগল ফর্ম ভাইবা নেওয়া হয়নি। স্যার ডাটা কমিউনিকেশন জাহিদ স্যার এখনো তো রেগুলার অ্যাসাইনমেন্টও দেয়নি, তারপর হচ্ছে তার সিটিটা কিভাবে নেবে সেটাও এখানে কনফার্ম করিনি। আচ্ছা, এই উইক আমাদের শেষ উইক না? জি এই স্যার। তো শেষ week। জাহিদ স্যার থার্ড সিটিটা নিতে চাইছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। না আমি আরেকটা সাবজেক্ট আছে না তোমাদের, ওইটা ওইটা তাহলে কিভাবে নিয়েছে থার্ড সিটিটা? ওটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট, আচ্ছা যাই হোক। তাহলে তো আমি গুগল ফর্মে নিয়েছি, অনেকটা ভাইবার মতোই তো ফ্লেভার ছিল, কারণ যেহেতু ভাইবার যে কোশ্চেন গুলো আমি করি সাধারণত সেই কোশ্চেন গুলি তোমাদের এটা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আর তোমাদের আসলে 60 মার্কস তো নতুন করে বলার দরকার নেই, এরপরে আমার সবকিছু আসলে মোটামুটি তৈরি হয়ে গেছে, শুধুমাত্র হয়তো অ্যাটেন্ডেন্সের ইনপুটটা দিলে তোমরা বাকি 60 মার্কসটা পেয়ে যাবে। আর যে গ্রুপ অ্যাসাইনমেন্ট, আজকে আমি ছোট্ট করে তোমাদের থার্ড সিটির মার্কসটা জাস্ট বলে দিচ্ছি, এবং এটা রেকর্ডিংও থাকলো, এটা রেকর্ডিংও তোমরা পেয়ে যাবা। ওকে, থার্ড সিটি শুনতে পাচ্ছ সবাই আশা করি। তো 166 শান্তা আক্তার জেমি পেয়েছে 6, 15তে মার্কসটা, তাই না? ডায়ান মজুমদার 12.5, শিলা আক্তার হাফসা 8.5, তাসনিম জান্নাত তাহসিন 10.5, লোকমান হোসেন 13। আচ্ছা, শুধু নাম থেকে আশা করি বুঝতে পারছো কে মানে কার আইডি কোনটা, এটা অসুবিধা হবে না আশা করি। তবে এখানে থার্ড সিটিতে আমি দেখেছি অনেকটা না মার্কস একটু উলট পালট হয়েছে। অনেক সময় দেখা যায় আগের সিটিগুলোতে কেউ খারাপ করে এই সিটিতে বেশ ভালো একটা মার্কস ক্যারি করেছে, আবার হয়তো অনেক আগের গুলিতে ভালো ছিল, সেই কারণেও হতে পারে এই সিটিটা হয়তো মোটামুটি মানে মার্কস আসছে, হাইয়েস্ট হয়তো হয়নি। এনিওয়ে, সো কি বলেছি, লোকমান হোসেন 13। আর যাদের নাম বলছি না তারা বুঝতে পারবে তারা তো পরীক্ষায় পার্টিসিপেট করো নাই, সো এটা বলার দরকার নাই। নেক্সট, আনফ মুত্তাকি সাব্বির 8, তানজিন ইরফান চৌধুরী 12, মেহেদি হাসান সাজ্জাদ 12.5, ফাহিম রায়হান আনন্দ 14। ফাহিম রায়হান আনন্দ ক্লাসে আছো? আইডি 51। জি স্যার। কিন্তু তোমার আওয়াজ তো কখনোই পাওয়া যায় না। তোমার একটা জিনিস খেয়াল করলাম, তোমার সিটি গুলি বেশ ভালোই হয়েছে, একটা মানে সবসময় একটা মেনটেন করেছো যথেষ্ট ভালোই, কিন্তু মিডে কিন্তু তোমার সেরকম আশানুরূপ রেজাল্ট ছিল না। ফাহিম, কারণটা কি? মিডটা একটু খারাপ হয়ে গেছে। কেন? মানে সিটির বেসিসেই তো মিডটা হয়। আমি দেখলাম যে তুমি মনে হয় মানে হাতে গোনা 4-5 জন স্টুডেন্টের মধ্যে তুমি একজন যে কন্টিনিউয়াস সিটিগুলিতে ভালো করেছো, তার মানে বোঝা যায় ডেফিনেটলি থ্রু আউট দ্য সেমিস্টার তোমাদের পারফরমেন্স ভালো ছিল।
হঠাৎ করে আমি তোমার মিডের মার্কস দেখে একটু অবাক হলাম যে তোমার তো মিডের মার্কস বিলো 20, এটা মোটেও আশানুর না তাহলে, তাই না? এটা তাহলে তোমাকে মানে এই জিনিসটা ঠিক মতো রিফ্লেক্ট হলো না মনে হচ্ছে, কারণ যারা ভালো করে তো সবসময় ভালো করে, যেহেতু তোমার সিটিটা হচ্ছে আমি মনে করি একটা কন্টিনিউয়াস জাজমেন্ট একটা ব্যাপার, সেই 3টা সিটিতে তোমার যথেষ্ট ভালো হয়েছে, সেই ক্ষেত্রে মিডে খারাপ ব্যাপারটা একটু কেমনই লাগছে। এনিওয়ে ফাইনালটা একটু খেয়াল রেখো, আদারওয়াইজ তোমার কিন্তু স্লিপ করে যাওয়ার চান্স আছে, ফাইনালটা যেন ভালো হয়। আচ্ছা আরেকটা ব্যাপার, তোমাদের কি অন্যান্য সাবজেক্টে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করেছে, ফাইনাল অ্যাসাইনমেন্ট? না স্যার এখনো দেয় নাই। আচ্ছা হ্যাঁ 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবা। আর তোমাদের প্রথম সিটি সরি প্রথম ফাইনালটা কবে? আগামী মানে বুধবার পড়েছে, মানে 13 তারিখ পড়েছে। 13 তারিখ স্যার। আচ্ছা তোমাদের সাথে আরেকটা জিনিস আমরা একটু, আচ্ছা ঠিক আছে, একটু মনে করে অ্যাসাইনমেন্টের ব্যাপারে জাস্ট মার্কসটা বলে নিই, এরপর আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটা কথা বলছি। আচ্ছা কত পর্যন্ত বলছি? তানজিন ইরফান না সরি ফাহিম রাহান আনন্দ 14, তাই তো? আচ্ছা জান্নাতুন নেসা 11.5, আরমান খান 13, রাজু আহমেদ 13.5, কাউসার আহমেদ 13.5, শেখ আবু জুবাইর সরি অ্যাবসেন্ট, আশুরা খাতুন 6.5, সাইমন হোসেন 10.5, মেহেদি হাসান 10.5, আজহারুল ইসলাম 10, রিয়াজ হোসেন 13.5, মামুন 13, জুনায়েদ ইসলাম 13, তৌহিদুর রহমান সজীব 13, সাজিদা সুলতানা 12, সারোয়ার মোর্শেদ 11, ইসমাইল 13, মফিজুল ইসলাম 12.5, সারতাজ ইয়াসির ফিহাম 11, তৌহিদুল ইসলাম 11.5, রবিউল আওয়াল রোমান 10, সোহানা আক্তার 10, শরীফুল ইসলাম 9.5, ইমরান 4.5, মিশু 6, নাসিমুল ইসলাম 7.5, আসাদুর রহমান 9.5, মনোয়ার সাদাফ 12.5, আনিসুর রহমান 14. Okay, so that's all your third city's mark. এনিওয়ে সো যেটা বলছিলাম অ্যাসাইনমেন্টের যে ব্যাপারটা, অ্যাসাইনমেন্ট তোমরা কবে চাও তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া হলে ভালো হয়? তোমাদের মিডের সরি ফাইনালের রুটিন তো তোমরা পেয়েছো তাই না? 10 তারিখে স্যার, 10 তারিখের দিন 8 তারিখের পরে 8-এর পরে স্যার আমাদের 9 তারিখ পর্যন্ত স্যার পরীক্ষা আছে স্যার, নেক্সট উইক কি দিলে সবচেয়ে মানে 9 পর্যন্ত তোমরা দেখা যাবে ওই পরীক্ষা নিয়ে মোটামুটি বিজি হ্যাঁ, থাকবা। সো আমি যদি 9 তারিখও বিকেলে সন্ধ্যায় রাতে বা যখনই দেই মানে 9 থেকে অনওয়ার্ড দিলে ভালো, তাই তো? টাইম তো 1 সপ্তাহ দিবেন স্যার, একটু কম দিলে হয় না? আমি 1 সপ্তাহ দিতে চাচ্ছিলাম না। জি স্যার। স্যার পরীক্ষার আগে পর্যন্ত দিবা, পরীক্ষার দিন পর্যন্ত দেন। আমার পরীক্ষা তো খুব সম্ভবত পড়ছে একেবারে শেষের দিকে, এটাই হচ্ছে একটু ঝামেলা। জি স্যার আপনার পরীক্ষা শেষে হবে, তাই না? কত তারিখে স্যার? তাহলে স্যার পরীক্ষার আগের দিন পর্যন্ত 5 দিন দিয়ে দেন স্যার, 5 দিন মতো দিন স্যার মিডে আমাদের এরকমই হয়েছে, আপনার পরীক্ষা সবার শেষে হয়েছে। সেটা তো এবার চেঞ্জ হওয়ার দরকার ছিল। এবার তোমরা কোনো প্রবলেম ফেস করো না তো যে আমার পরীক্ষা শেষে হওয়াতে মানে প্রিপারেশনে বা একটু ঝামেলা হয় অনেকদিন? না স্যার আরো ভালো হয়েছে, ভালো লাগে দেরিতে দেন স্যার, একটু দেরিতে দেন স্যার। তাহলে স্যার 10 তারিখে দেন স্যার, 10 তারিখে দিয়ে স্যার একবার স্যার লাস্ট মানে পরীক্ষার আগে। আচ্ছা তাহলে তাহলে আমারও একটু চিন্তা করতে হবে তাহলে আমি কবে দেই, তার মানে পরীক্ষা একদিন পর্যন্ত তোমরা টাইম চাও, কিন্তু আমি এই জায়গাটা তোমরা আমার পরীক্ষা কবে কত তারিখে পড়েছে মামুন বললাম? স্যার তারিখ তো জানি না স্যার, আমরা এখনো পাই নাই। আচ্ছা 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 একটা কাজ আমি করতে চাই, ধরে নাও আমার পরীক্ষাটা পড়েছে 18 তারিখ, ধরে নাও বললাম আর কি একটা এরকম যদি পড়ে থাকে বা 20 তারিখ দিয়ে দিন, আমি তার চেয়ে 2 দিন আগে শেষ করতে চাই। কারণ কি যে আমার যদি মানে তোমাদের স্ক্রিপ্টগুলি চেক করানো হয়, তোমরা তো বুঝতেই পারছো তোমরা হচ্ছে 55 জন স্টুডেন্ট, সো এক একজনের 10 পেজ হলো আমার 500-600 পেজ চেক করা, এটা 2 দিনও কম হয়ে যায় তোমার। ওই জন্য আমার পরীক্ষার আগে ইয়েটা কবে, আচ্ছা আমি একটু দাঁড়াও, আমাদের ইয়েতে মনে একটু দেখার সুযোগ আছে। এখন তো তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, পাচ্ছ কি?
না না স্যার স্যার স্ক্রিন না দেখতে স্যার আচ্ছা তোমরা ইয়েতে পেয়ে যাবে, দরকার নেই স্ক্রিন দেখার, আমি দেখাতেও চাচ্ছি না। তোমরা কি বলে নোটিশ বোর্ডে দেখবা যত দ্রুত সম্ভব। তা আমি একটু আমাদের প্রিভিয়াস যেটা সেটাতে যদি 183 একটু, কারণ আমি তাহলে দুদিন আগে শেষ করলে তোমাদের এটা আমার ওগুলো স্ক্রিপ্ট গুলো চেক করে বা তোমাদের ভাইবার সময় ওগুলো না কথা বলা যাবে, এই জন্য একটু আগে করতে হবে। তোমার এর আগে আর কয়টা সাবজেক্ট আছে? আমার পক্ষে যদি শেষও হয়ে থাকে, দুইটা স্যার। দুইটা আর দুইটা সাবজেক্ট আছে তাই না? কারণ দেখা যাবে তোমরা ডেটা কম্বিনেশন একটা দিচ্ছ, বা তোমরা ডেটা কম্বিনেশন পড়তেছো এই সেমিস্টারে, মাইক্রো প্রসেসর আর একটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। ও জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিস্ট মানে এখন আমার কথা হচ্ছে ডেটা কমিউনিকেশন যদি এখন আমার আগের দিন বা 2 দিন আগে হয়, তো ওই দিন যদি আমি আবার লাস্ট ডেট দিই তাহলে ডেটা কমিউনিকেশনের সাথে কোনো অসুবিধা নেই, কারণ মাঝখানে তোমরা একটা কিন্তু ওই যে উইকেন্ড পাচ্ছ। তো আশা করি সমস্যা হবে না। আর সত্যি কথা বলতে তোমরা যখন বসো আমার ধারণা একদিনে বসেই কিন্তু তোমরা করে ফেলো। এমন না যে 5টা প্রবলেম দিলাম বা 5 দিন লাগায় করা, আসলে সেরকম কিন্তু ঘটনাটা ঘটে না। যখন একটা পরীক্ষা দাও তাই না, তোমরা কি অনেক তো পরীক্ষার মতো সেই ধরনের এনভায়রনমেন্টে আসলে তোমাদের অ্যাসাইনমেন্টটা করা উচিত। তুমি প্রিপারেশন নিয়ে রাখবা, কোশ্চেনটা পাবা, দেন একটা টাইমে বসে আসলে তো আসলে করো। এরপর জানি একেবারে 2-3 ঘন্টা তোমরা করো না, হয়তো সারাদিন লাগাই দাও। এনিওয়ে, সো ঠিক আছে, আমি 2 দিন আগে শেষ করব এতটুকু আমি শুধু তোমাদের বলে দিচ্ছি। কিন্তু ওখানে যদি ডেটা কমিশন অন্যগুলির সাথে মনে করো ওভারল্যাপ হয়ে যায় তাহলে আশা করি এটা সমস্যা হবে না, কারণ তোমরা মাঝখানে ইয়ে পাচ্ছ কি বলে উইকেন্ড পাচ্ছ। ঠিক আছে, ওয়েব প্রোগ্রামিং বা ডেটা কমিশন এগুলো যেটা আগে হচ্ছে তো এগুলোর তো আরো আগে ডেট ডেফিনেটলি থাকবে। এনে আশা করি সমস্যা হবে না, কারণ আমার সাথে তোমরা আগেও করেছো অনেক বা আমার সাথে সবচেয়ে বড় কথা অনলাইনেও দিয়েছো, সো এটা সমস্যা হবে না আশা করি। এনিওয়ে, সো এই তোমাদের কাছে জানলাম। সো আমাদের কোশ্চেন মডারেশন হয়ে গেলে আমি তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব। ওকে স্যার